আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য সৈয়দ মুস্তফা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটির ওপর থেকে লাইন ধরে প্রশ্ন উত্তরের আলোচনা। এর আগের একটি পর্বে এই পাঠ্য অংশের একদম প্রথম অংশ বা অর্ধেক অংশের ওপর থেকে প্রশ্ন উত্তর আলোচনা করে ফেলেছি। আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে রাখলাম। আজকে পাঠ্য অংশটার যেটা তোমাদের টেক্সট পোর্শন দেখবে 19 পাতার মাঝখানের অংশ থেকে শুরু হচ্ছে, যেখানে আমরা দেখব যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর কিভাবে নির্ভর করে। অর্থাৎ বলা বাহুল্য বলে যে সৈয়দ মুস্তফা আলী টেক্সট পোর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, হরপ্রসাদ শাস্ত্রী এদের যে দৃষ্টান্তগুলি দিয়েছেন ওই বড় প্যারাটি ঠিক পরের অংশ থেকে আজকের পাঠ্য শুরু। এখানে প্রাবন্ধিক বলছেন যে এই স্থলে আর একটি কথা বলে রাখা ভালো। এই লাইনটা ধরে একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে। প্রাবন্ধিক এখানে কোন বিষয়টি বলে রাখা ভালো বলে মনে করেছেন, তার ঠিক পরের লাইনেই উত্তর রয়েছে। রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। এই বিষয়টাই এখানে তিনি বলে রাখা ভালো বলে বোঝাতে চেয়েছেন। এবারে প্রথম আজকের 3 নম্বরের প্রশ্ন, মানে যার মান থাকে 3, কোন লাইন ধরে? না, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এই লাইন ধরে। যদি এই লাইন ধরে 3 নম্বরের প্রশ্ন থাকে যে প্রাবন্ধিক কিভাবে বুঝিয়েছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, এই প্যারাটাতেই দেখবে। পাঠ্য অংশটা তোমরা খুলে রেখো, বইটা খুলে রেখো। এই প্যারাটাতেই দেখো, আমি উত্তরটা বলেই দিচ্ছি এখান থেকে, যে 3টে দৃষ্টান্ত রয়েছে। এই দৃষ্টান্তের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপরে নির্ভর করে। শঙ্কর দর্শনের দৃষ্টান্ত দিচ্ছেন। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত বহুল হবে, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত বলছেন যে মোগলাই রেস্তোরাঁর বর্ণনা তার ভাষা হুতুম ঘেঁষা হবে, অর্থাৎ মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে আরবি ফার্সি ভাষার বহুল ব্যবহার আমরা লক্ষ্য করব। এছাড়াও আরও দৃষ্টান্ত দিচ্ছেন সৈয়দ মুস্তফা আলী যে বসুমতী ও বাঁকা চোখ নামক দুটি পত্রিকা। বসুমতীর সম্পাদকীয় আলোচনার ভাষা গম্ভীর, অর্থাৎ এই বসুমতী নামক পত্রিকাটিতে যে বিষয়বস্তু উপস্থাপন করা হতো বা যে ধরনের বা যে বিষয়বস্তু লেখাগুলি লেখা হতো, সেই বিষয়বস্তু ফুটিয়ে তুলতে গেলে ভাষার মাধ্যমে গাম্ভীর্য ফুটে উঠবে। আর বাঁকা চোখ নামক পত্রিকায় যে ধরনের লেখালেখিগুলো হয়ে থাকে সেই লেখার মধ্য দিয়ে চটুলতা প্রকাশ পায়, অর্থাৎ তার চটুলতা ব্যক্ত করতে গিয়ে যে ধরনের ভাষা বা শব্দের সংযোজনা দরকার সে ধরনেরই শব্দের সংযোজনা এই বাঁকা চোখ নামক পত্রিকায় আমরা পেয়ে থাকি। তাহলে এই দুটি পত্রিকা, শঙ্কর দর্শন আর মোগলাই রেস্তোরাঁর বর্ণনা, এই 3টে দৃষ্টান্ত দিয়ে এখানে প্রাবন্ধিক বুঝিয়েছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে থাকে। এখানে আরও দুটি ছোট প্রশ্ন রয়েছে এই প্যারাতে, যে বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন, তাতে কি রয়েছে? তাতে রয়েছে গাম্ভীর্য। আর বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আমরা কি পাই? তাতে পাই চটুলতা। এর পরের প্যারায় দেখো ছোট প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন সেরকম নেই। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে প্রধান ভাষা কোনগুলি? আরবি, ফার্সি এবং ইংরেজি। এটা একটা ছোট প্রশ্ন। আরবি, ফার্সি এবং ইংরেজি এই 3টি ভাষা থেকে ব্যাপকভাবে বিদেশি শব্দ বাংলায় ঢুকেছে। এরপর সংস্কৃতের কথা বলা হচ্ছে যে সংস্কৃত শব্দ বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু বিদেশি নয়, কেননা আমরা জানি সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম। পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে কোন কোন ভাষার শব্দ নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই? 3টে ভাষা রয়েছে, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ। তাহলে এখানে দুটি ছোট প্রশ্ন, যে বাংলা ভাষায়
কোন ভাষা থেকে বিদেশি শব্দ অত্যধিক পরিমাণে এসছে এবং বাংলা ভাষায় কোন কোন ভাষার শব্দ ঠিক সেরকম কোন কোন বিদেশি ভাষার শব্দ খুব কম পরিমাণে রয়েছে, বা কোন কোন বিদেশি ভাষার শব্দ নিয়ে বাংলা ভাষার ক্ষেত্রে কোনো দুশ্চিন্তা করবার কারণ নেই। তাহলে প্রথম যে তিনটি ভাষা থেকে বেশি পরিমাণে বিদেশি শব্দ বাংলায় এসছে সে তিনটি ভাষা হলো আরবি, ফার্সি এবং ইংরেজি। আর যে তিনটি ভাষা থেকে খুব কম পরিমাণেই বিদেশি শব্দ বাংলায় এসছে সে তিনটি ভাষা হলো পর্তুগিজ, ফরাসি ও স্প্যানিশ। এর পরের প্যারাটিতে আবার একটি 3 নম্বরের প্রশ্ন রয়েছে, মানে যার মান 3। আজকের 2 নম্বরের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন আর কি, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। ঠিক তার পরের প্যারাতেই লাস্ট লাইনে রয়েছে এই অংশটা। কেন প্রাবন্ধিক এ ধরনের মন্তব্য উপস্থাপন করলেন? তাহলে এই পুরো প্যারাটাতেই কিন্তু এর উত্তর রয়েছে। বাংলা ভাষায় আমরা কথা বলে থাকি বা ব্যবহার করে থাকি, তা বাংলা ভাষা ভিন্ন আর যে ভাষারই আমরা অনুশীলন বা চর্চা করি না কেন সেই ভাষার শব্দ আমাদের বাংলাতে ঢুকবে। সংস্কৃত চর্চা এদেশে একসময় ছিল বলে সংস্কৃত ভাষা থেকে বিস্তর শব্দ আমাদের বাংলায় ঢুকেছে। এখনও পর্যন্ত এই সংস্কৃতের অনুশীলন আমাদের বাংলায় চলেছে, যে কারণে অল্প বিস্তর সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষায় আসছে, এবং যতদিন এই সংস্কৃত ভাষার অনুশীলন চলবে ততদিন পর্যন্ত সংস্কৃত ভাষা থেকে শব্দ আমাদের বাংলায় ঢুকবে। স্কুল কলেজে এখনও পর্যন্ত সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়া হয়নি। তার অন্যতম প্রধান কারণ কি না, বাংলাতে প্রাবন্ধিক ব্যক্ত করছেন যে বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন রয়েছে। আর ঠিক এ কারণেই প্রাবন্ধিক বলছেন যে সংস্কৃত ভাষার চর্চা যদি আমরা বন্ধ করে দিই তাহলে বাংলা ভাষা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। তাহলে এখানে মূলত সংস্কৃত ভাষার সঙ্গে বাংলা ভাষার কি সম্পর্ক বা কতটা আবশ্যকতা রয়েছে বাংলা ভাষায় সংস্কৃত ভাষার অনুশীলন, সেটা ব্যক্ত করলেন। তাহলে আজকের 2 নম্বর প্রশ্ন বললাম যার মান 3, কোন লাইন ধরে না, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, এই লাইন ধরে প্রশ্ন যে প্রাবন্ধিক কেন এই ধরনের মন্তব্য উপস্থাপন করলেন। তোমাদের এই পাঠ্য পুস্তকের 19 পাতার এবারে লাস্ট প্যারা, ইংরেজির বেলাতেও তাই। আজকে 3 নম্বর প্রশ্ন যার মান 3, এই লাইন ধরে ইংরেজির বেলাতেও তাই। ইংরেজির বেলাতে এখানে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন, এর মান 3 এবং এই পুরো প্যারাটাই এর উত্তর। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটিতে বোঝাতে চেয়েছেন যে বাংলা ভাষা যদি সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করে দেয়, যেমন অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে, ঠিক তেমনি ইংরেজি ভাষার অনুশীলনও যদি বন্ধ করে তাহলেও বাংলা ভাষা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে। কেননা প্রাবন্ধিক ব্যক্ত করছেন পাঠ্য অংশে বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাদির জ্ঞান বা প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমাদের অনবরত প্রয়োজন বা দরকার। রেল ইঞ্জিন কি করে চালাতে হয় এই বিষয়ে বাংলায় কোনো আমরা অংশ বা বই পাবো না। এই বিষয় জানতে হলে আমাদের ইংরেজি ভাষার দ্বারস্থ হওয়া একান্তভাবে প্রয়োজন। টেকনিক্যাল শব্দের প্রয়োজন আমাদের কখনোই মিটবে না, আর এই টেকনিক্যাল শব্দ যত আমাদের দেখব যে ইংরেজি বই থেকেই গ্রহণ করতে হচ্ছে, তাই ইংরেজি ভাষার দ্বারস্থ আমাদের প্রতিনিয়ত হতে হবে উচ্চতর বিদ্যা অর্জনের জন্য। যে কারণেই প্রাবন্ধিক ব্যক্ত করছেন যে ইংরেজির চর্চা বন্ধ করে দেওয়ারও সময় এখনও আমাদের আসেনি। তাহলে এখানে 3 নম্বরে 3-এর দাগের 3 মানের যে প্রশ্নটি বলেছিলাম যে ইংরেজির বেলাতেও তাই, এই প্যারার যে লাস্ট লাইন, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, এ লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে উত্তরটা একই হবে যে কেন ইংরেজি ভাষা সম্পর্কে এ ধরনের মন্তব্য প্রাবন্ধিক এখানে উপস্থাপন করলেন। এরপরে তোমাদের টেক্সট বইয়ের 20 পাতায় দেখবে যে একদম প্রথম প্যারা ধরে আলোচনা করছি, এখানেও রয়েছে একটি বড় প্রশ্ন, মানে 3 যার মান
চারের দাগের প্রশ্ন আজকের লাইনটা হচ্ছে, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। এখানে প্রাবন্ধিক কোন দুই ভাষার কথা বলেছেন এবং সেই দুই ভাষা প্রসঙ্গে কেন এ ধরনের মন্তব্য করলেন? তাহলে দেখো, এর আগের দুটো প্যারাতে আমরা দেখে এলাম যে সংস্কৃত ভাষার চর্চা বা অনুশীলন বাংলা ভাষার ক্ষেত্রে কেন প্রয়োজন সেটা ব্যক্ত করা হয়েছে, বা ইংরেজি ভাষার চর্চাও বন্ধ করে দেওয়ার সময় আমাদের আসেনি বাংলার ক্ষেত্রে, এটা ব্যক্ত করা হলো। এবারে এখানে প্রাবন্ধিক বলছেন যে আরবি আর ফার্সি এই দুই ভাষার কথা এখানে ব্যক্ত করছেন যে আরবি আর ফার্সি এই দুই ভাষা থেকে নতুন করে কোনো শব্দ আর বাংলাতে ঢুকবে না। তা কেন এই ধরনের মন্তব্যটা করলেন? প্রশ্নের প্রথম অংশের উত্তর হয়ে গেল, দ্বিতীয় অংশের উত্তরটা এই পুরো প্যারাটাতেই দেওয়া আছে। পশ্চিম বাংলাতে আরবি ফার্সির চর্চা একদম উঠতে বসেছে, মানে যাবো যাবো করছে, মানে কি একদম বন্ধ হতে চলেছে। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে আরবি ফার্সি ভাষা থেকে আগত শব্দ বা ভাষা থেকে নতুন করে শব্দ নেওয়ার প্রয়োজন আর কেউ বিশেষ মনে করছে না। এছাড়াও প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আরও একটি যুক্তি দেখিয়েছেন যে আরব ইরানে অদূর ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে যে অভূতপূর্ব কিছু নতুন আবিষ্কৃত হবে বা আলোচিত হবে, যার দ্বারস্থ আমাদের বাংলাকে হতে হবে, এরকম কোনো ব্যাপার ঘটার সম্ভাবনা নেই। তাই আরবি ফার্সি ভাষা থেকে নতুন করে শব্দ বাংলা ভাষায় ঢোকার বিশেষ কোনো আর আমরা প্রয়াস দেখব না। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল, আবারও একবার বলছি যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। এখানে প্রাবন্ধিক কোন দুই ভাষার কথা বলেছেন এবং সেই দুই ভাষা সম্পর্কে কেন এ ধরনের মন্তব্য উপস্থাপন করলেন? এটা চারের দাগের প্রশ্ন, এর মান 3। আচ্ছা, এরপরে দেখো তার পরের প্যারায় আবারও একটা 3 নম্বরের প্রশ্ন রয়েছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোন বিষয়টি প্রাবন্ধিক উপস্থাপন করতে চেয়েছেন? তা কোন বিষয়? তা এতক্ষণ আমরা দেখলাম যে আরবি আর ফার্সি এই দুই ভাষা থেকে নতুন করে শব্দ বাংলায় ঢুকবে না, কিন্তু আরবি আর ফার্সি এই দুই ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলায় ইতিপূর্বে নেওয়া হয়েছে এবং বাংলাতে রয়েছে। তাহলে সেই শব্দগুলো কি হবে? এখানে সেই প্রসঙ্গেই বলছেন প্রাবন্ধিক যে আমাদের ভাষায়, বাংলা ভাষায় বহুকাল ধরে যে সমস্ত আরবি ফার্সি শব্দ ঢুকে রয়েছে এবং যা ব্যবহৃত হয়ে চলেছে, এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় নতুন করে যে একটা মেয়াদ পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বাংলা ভাষায় শব্দগুলো থেকে যাবে, যেগুলো যে আরবি ভাষার শব্দগুলো বাংলা ভাষায় ইতিপূর্বে ঢুকে রয়েছে সেগুলো কিন্তু বাংলা ভাষায় থেকে যাবে। এটাই সৈয়দ মুজতবা আলী এখানে ব্যক্ত করতে চেয়েছেন। কেন না, লেখকেরা নতুন কোনো বিদেশি শব্দ সন্ধান করার পরিবর্তে পুরনো বাংলা শব্দই গ্রহণ করার চেষ্টা করেন। সেই শব্দগুলো একেবারে বাংলা সাহিত্যের চণ্ডী থেকে হুতুম পর্যন্ত যা যা রচনায় ব্যবহৃত হয়েছে সেগুলোকেই সন্ধান করার তারা চেষ্টা করেন। সেই শব্দ থেকেই তারা তাদের নতুন লেখকেরা প্রয়োজন মিটিয়ে নিতে চান। এছাড়াও প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী আরও একটা বিষয় ব্যক্ত করছেন যে কিছুদিন আগে পর্যন্ত এই চণ্ডী থেকে হুতুম পর্যন্ত দীর্ঘ বাংলা সাহিত্যের যে ধারা, এর ওপরে বা এই বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে কী ধরনের আরবি ফার্সি শব্দ বা অন্যান্য শব্দের সম্ভার রয়েছে তা এক্সপেরিমেন্ট করা একটা দুষ্কর ব্যাপার ছিল। কিন্তু আধুনিক বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ছাত্রছাত্রীরা যখনই বাংলা ভাষার কোনো না কোনো ক্ষেত্র নিয়ে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে, তখন তারা পুরনো বাংলা সাহিত্যের ধারায় যা রয়েছে রচনা সেগুলোর অনুশীলন করতে বাধ্য হচ্ছে। ফলে বাংলা ভাষার সাহিত্যে যে আরবি ফার্সি শব্দগুলি এতদিন ধরে ব্যবহৃত হয়ে এসেছে সেগুলো তাদের অনুশীলনের মধ্য দিয়েই
বর্তমানে আবার বাংলা ভাষায় নতুন করে মেয়াদ পাবে। এভাবেই আরবি ফার্সি শব্দ যেগুলো বাংলা ভাষায় রয়েছে সেগুলো থেকে যাবে, সেগুলো কিন্তু হারিয়ে যাবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই বলে প্রাবন্ধিক এখানে ব্যক্ত করেছেন। ব্যাস, এখানে তাহলে আবারও প্রশ্নটা একবার বলে দিচ্ছি, এই প্যারায় যেটা ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই বলে এখানে প্রাবন্ধিক ব্যক্ত করেছেন এবং কিভাবে? তাহলে আমাদের বাংলা ভাষায় যে আরবি ফার্সি শব্দগুলি রয়েছে সেগুলি যে বাংলা ভাষায় থেকে যাবে বা নতুন করে মেয়াদ পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কিভাবে না, লেখকেরা নতুন লেখা লিখতে গেলে কি করেন, আর অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ছাত্রছাত্রীরা যে অনুশীলন চালায় তার প্রয়াসের মধ্য দিয়ে। এই দুটো যুক্তি উল্লেখ করেছেন এখানে সৈয়দ মুজতবা আলী, এই দুটো যুক্তি দিয়ে উত্তরটা উপস্থাপন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো ছোট প্রশ্ন রয়েছে তারপরে প্যারাটিতে। এখানে বলা হচ্ছে যে ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ কি না ফার্সির সৌন্দর্যে অভিভূত হয়েছে। ফলে উর্দু সাহিত্যের মূল সুর হয়ে উঠেছে কি ফার্সি, আরবি কিন্তু নয়। এখানে ছোট প্রশ্ন যে উর্দু সাহিত্যের মূল সুর কি, আরবি না ফার্সি? আরবি কিন্তু নয়, ফার্সি। হিন্দি গদ্যের ওপরেও বাইরের যে প্রভাব পড়েছে, মানে বাইরের ভাষার যে প্রভাব পড়েছে সেটা হচ্ছে ফার্সি, সেটা কিন্তু আরবি নয়। তাহলে এখানে দুটো ছোট প্রশ্ন রয়েছে, উর্দু সাহিত্যের মূল সুর কি, ফার্সি, এবং হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে, সেটাও ফার্সি। আচ্ছা, এরপরের প্যারাটাতে দেখো আবার একটি ছোট প্রশ্ন রয়েছে। এখানে ভাষা আন্দোলনের কথা, ভাষা সংঘর্ষের কথা বলা হয়েছে যে নবীন ফার্সির জন্ম হলো কিভাবে। এই প্যারাটার ফার্স্ট লাইনেই রয়েছে ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সির জন্মগ্রহণ হয়েছে। বা উল্টে যদি প্রশ্ন করা হয় যে ইরানে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন ভাষার সৃষ্টি হয়েছিল, নবীন ফার্সি ভাষার সৃষ্টি হয়েছিল। ভারতবর্ষে এই ভাষা সংঘর্ষের ফলে কোন কোন ভাষার সৃষ্টি হয়েছিল, আবার একটা ছোট প্রশ্ন। ওর পরের লাইনে রয়েছে তিনটে ভাষার নাম রয়েছে, সিন্ধি, উর্দু ও কাশ্মীরি। ভারতবর্ষে ভাষা সংঘর্ষের ফলে কোন কোন ভাষার সৃষ্টি হয়েছিল, তিনটি ভাষার নাম রয়েছে সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি। এরপর আমরা এখানে একটু যে তথ্য রয়েছে এই তিনটি ভাষার প্রসঙ্গে দেখব যে এই তিনটি ভাষা সেরকম ঐশ্বর্যশালী হয়ে উঠতে পারেনি বা সাহিত্য সম্ভার বিশেষ সৃষ্ট হয়নি। এমনকি উর্দুর যে কবি ইকবালের কথা এখানে বলা হয়েছে, তিনি এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে ফার্সির প্রভাব মানে প্রভূত পরিমাণে উর্দুর ওপর রয়েছে, তাই তিনি সচেতনভাবে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। এখানে আবার একটা ছোট প্রশ্ন যে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম কে হয়েছিলেন, না উর্দুতে কবি ইকবাল বা উর্দু সাহিত্যের কবি ইকবাল। বা উর্দু সাহিত্যের কবি ইকবাল উর্দুকে কোন ভাষার অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন, এভাবেও কিন্তু আমরা প্রশ্ন পেতে পারি। তাই বিষয়টা এখানে, তথ্যটা এখানে কি বলতে চাইছেন প্রাবন্ধিক সেটা পরিষ্কার করে বুঝে নিতে হবে। কথাটা হচ্ছে কবি ইকবাল উর্দুকে ফার্সির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। এরপরে দেখো প্যারায় একদম আমরা পাঠ্য অংশের শেষের দিকেই চলে যাচ্ছি। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তন, এই লাইনটাই একটা এমসিকিউ থাকে বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। তাহলে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি, পদাবলী কীর্তন। এই পদাবলী যে সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বিস্তৃত অংশ,
বাংলা সাহিত্যের যেটাকে মধ্যযুগ বলা হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত একদম বিস্তৃত রয়েছে, একটা দীর্ঘ সময় পর্ব পর্যন্ত বিস্তৃত ছিল এই পদাবলী সাহিত্য। তা এখানে এই সাহিত্যের ক্ষেত্রে যে প্রাণ এবং দেহ, সাহিত্যের প্রাণ এবং দেহ দুটোকেই খাঁটি বাঙালি বলা হচ্ছে। তা খাঁটি বাঙালি হওয়ার মানে তার প্রমাণটা কি না, এখানে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলার খাঁটি কানুরূপ যে ধারণ করেছিল, শুধু তাই নয়, শ্রীমতী শ্রীরাধাও খাঁটি বাঙালি ঘরের মেয়ে হয়ে উঠেছিল। মূলত দেখা গেছে যে বাংলায় আর পদাবলী কীর্তন ছাড়া আর যে সমস্ত সেই সময় সাহিত্য রচিত হয়েছিল, যেমন যে পল্লীগীতিগুলো ছিল, যেমন ভাটিয়ালি গানের যিনি নায়িকা, বাউল সঙ্গীতের যিনি ভক্ত, মুর্শিদিয়ার আশিক এবং এই পদাবলী সাহিত্যের যিনি শ্রীরাধা, এরা সবাই যেন মানে বাংলার পরিবেশ প্রকৃতির সঙ্গে একাত্ম ছিল, আর এদের চরিত্র এক রূপে এখানে প্রকাশ করছেন সৈয়দ মুজতবা আলী। আচ্ছা, এরপরে দেখো তার পরের প্যারাটা এবং শেষের যে একটি বা দুটি লাইন রয়েছে, একটা বড় প্রশ্ন হয়, 5 নাম্বারও থাকে, তবে 5 নাম্বারের মতো পরিসর নয়, 3 নাম্বারও থাকে, যে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এই লাইন ধরে। আজকের খুব সম্ভবত এটি 6 নম্বর প্রশ্ন হবে। এর মান 3ও হতে পারে, 5ও হতে পারে, বা একদম লাস্ট লাইন ধরেও যদি প্রশ্ন থাকে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। এই দুটো লাইন, কোন দুটো লাইন না, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এই লাইন ধরে, বা ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এই দুটো লাইন, এই লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে যে কোন কোন ধর্মের কথা এখানে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন এবং জাতির চরিত্রের কোন দিকটি এখানে তিনি তুলে ধরেছেন, বা প্রথম যে লাইনটা বললাম, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, কেন প্রাবন্ধিক এ ধরনের মন্তব্য করছেন, এ ধরনের যদি এই দুটি লাইন ধরে প্রশ্ন থাকে, তার উত্তর একেবারে একই হবে এবং উত্তরটা পুরো টেক্সট পোর্শন এখানে যে বড় প্যারাটা রয়েছে এখান থেকেই বলতে পারবে। তোমরা পাঠ্যপুস্তকটাতেই দেখো যে এখানে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী মূলত বোঝাতে চেয়েছেন যে রাজনীতির ক্ষেত্রে হোক বা ধর্মের ক্ষেত্রে হোক বা সাহিত্যের ক্ষেত্রে হোক, বাঙালি যখনই কোনো সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটিকে সাদরে গ্রহণ করেছে। তখন সেই গ্রহণ করার ব্যাপারে যদি কেউ গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে বাধা সৃষ্টি করতে এসেছেন, তখন তার বিরুদ্ধে আবার বাঙালি বিদ্রোহী হয়েছে। আবার বাঙালির চরিত্রের আরও একটি বড় কথা কি না, এই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতার পর্যায়ে গেছে, তাকে দমন করার জন্য আবার বাঙালি বিদ্রোহী হয়েছে। এই কারণেই প্রাবন্ধিক বলছেন যে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, বা বাঙালির চরিত্রের এই দিকটিকেই এখানে প্রাবন্ধিক উপস্থাপন করতে চেয়েছেন। আসলে এই বাঙালি বলতে প্রাবন্ধিক আরও স্পষ্ট করে দিয়েছেন শুধুমাত্র হিন্দু নয়, তিনি বাংলা ভাষাভাষী মানুষ, অর্থাৎ কি হিন্দু কি মুসলিম, এই দুটি ধর্ম সম্প্রদায়ের মানুষকেই এখানে বুঝিয়েছেন। তাহলে দেখো একেবারে একদম টেক্সট পোর্শন ধরেই এর উত্তরটা তোমরা যদি এখানে যে 3টি বিদ্রোহী দিক উপস্থাপন করা হয়েছে লেখো, তাহলে ফুল মার্কস 3 থাকুক 5 থাকুক ফুল মার্কস চোখ বন্ধ করে পাবে। 3টি দিক কি কি আবারও একবার বলছি, যে বাঙালি কি রাজনীতি কি ধর্ম কি সাহিত্যের ক্ষেত্রে যখনই কোনো সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তাকে সাদরে গ্রহণ করেছে, এটা তার বিদ্রোহ সত্তা, মানে যেটাই ভালো সেটাই বাঙালি গ্রহণ করেছে, কোনোভাবে দ্বিধাবোধ করেন। এটা গেল প্রথম যুক্তি। এরপরে প্রাবন্ধিক বলছেন, কেউ যদি বাঙালিকে গতানুগতিক পন্থা ও প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে নতুনকে গ্রহণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে বাঙালি বিদ্রোহী হয়েছে। এটা বাঙালির দ্বিতীয় দিকটাকে তিনি উপস্থাপন করছেন, বিদ্রোহী সত্তা। তৃতীয় দিক কি না, বাঙালির এই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতার পর্যায়ে পরিণত হয়েছে বা পর্যায়ে গিয়েছে, তাকে দমন করবার জন্য আবার বাঙালি বিদ্রোহী হয়েছে। এটা গেল তৃতীয় দিক।
এভাবেই এখানে বাঙালির বিদ্রোহী সত্তাটাকে প্রাবন্ধিক তার পাঠ্য অংশে উপস্থাপন করেছে। এ কারণেই বলেছেন যে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। ব্যাস, আশা করছি এই নবনব সৃষ্টি পাঠ্য অংশটি তোমাদের সুন্দর করে তৈরি হয়ে যাওয়ার কথা। এই টেক্সট পোর্শন থেকে যে প্রশ্নই থাকুক না কেন একেবারে পাঠ্য অংশ থেকে এর উত্তর তোমরা লিখতে পারবে, এবং যদি ঠিকঠাক বইয়ের তথ্য উপস্থাপন করতে পারো তাহলে ফুল মার্কস চোখ বন্ধ করে পাবে। তাহলে আজকের এই টেক্সট পোর্শনের যে অর্ধেকটা আমি আলোচনা করলাম এবং প্রথম অংশটা আমি অনেক দিন আগেই ভিডিওটা বানিয়েছিলাম, দীর্ঘদিন নানান কারণে আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। আশা করছি এবারে নবম ও দশম শ্রেণীর পাঠ্য অংশের ওপর থেকে রেগুলারই আমি ভিডিও আপলোড করতে পারবো। তা আজকের এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই নবনব সৃষ্টির পাঠ্য অংশের যে প্রথম ভিডিওটি ছিল সেটি লিঙ্ক শেয়ার করে রাখলাম। যদি এই টেক্সট পোর্শনের কোথাও তোমাদের কিছু সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই তোমরা মেসেজ করবে।